হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম রশ্মি, বয়স 18 বছর। আমি গত 2 বছর ধরে এই বাড়িতে কাজ করছি। এই বাড়িতে আমার মালকিন আর তার ছেলে আকাশ ছাড়া কেউ থাকে না। কিন্তু 2 মাস আগে আমার মালকিন মারা গেছেন। মালকিন খুব অসুস্থ ছিলেন, আর তাই আমাকে তার সেবা করার জন্য এখানে ডাকা হয়েছিল। মালকিনের মৃত্যুর পর আমি ভাবতে শুরু করলাম, আকাশ হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। কিন্তু আকাশ বলল, তুমি মায়ের মৃত্যুর পরও এখানে কাজ করতে পারো। আমি খুব খুশি হলাম, কারণ আকাশকে আমার খুব ভালো লাগত। তবে আমি এখনও বুঝতে পারছিলাম না আকাশের মনের ভেতরে আসলে কি চলছে। আমি সবসময় লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। যখন আমাদের চোখাচোখি হতো তখনও বুঝতে পারতাম না তার মনে আমার প্রতি কোনো অনুভূতি আছে কিনা। আমি সারাদিন এই বাড়িতে থাকতাম, একটি ছোট ঘরে ঘুমাতাম। মালকিনের মৃত্যুর পর আমি আকাশের কাছাকাছি থাকার চেষ্টা করতাম। আমি তখন তরুণী হয়ে উঠেছিলাম, আর আকাশ ছিল আমার সামনে একমাত্র পুরুষ। সে খুব সুন্দর ছিল। তাকে দেখলে আমার মনের ভেতর কিছু একটা জাগ্রত হতো। আমি যখনই সুযোগ পেতাম তাকে খুশি করার চেষ্টা করতাম, কিন্তু সে কেন যেন আমার থেকে দূরে থাকত। কথা বলত, কিন্তু যখনই আমি তাকে ছুতাম সে আমাকে সরিয়ে দিত। আমি তার মন জয় করতে চেয়েছিলাম, তাই তার জন্য বিভিন্ন রকম খাবার রান্না করতাম। কিন্তু বুঝতে পারছিলাম না আমার মধ্যে কোথায় ঘাটতি ছিল, যা তাকে আমার থেকে দূরে রেখেছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। আকাশ বাইরে কাজ করতে যেতে পারেনি, সারাদিন বাড়িতেই ছিল। রাতে আমি তাকে বললাম, আকাশ, আমি খুব ভয় পাচ্ছি। যদি তোমার অসুবিধা না হয় আমি তোমার ঘরে ঘুমাতে পারি কি? আকাশ বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম সে হয়তো আমাকেও ঘরে রাখতে চায়, কিন্তু বলতে পারছে না। আমি চিন্তিত হয়ে পড়লাম, সে হয়তো আমাকে দূরে সরিয়ে দেবে। আমি ছিলাম দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু দেখতে খুব সুন্দর ছিলাম। আমার এই সৌন্দর্য আমার জীবনের বোঝা হয়ে উঠেছিল, কারণ আমি যখনই নিজের শরীর দেখতাম আমার মনের মধ্যে কিছু একটা করার ইচ্ছা জাগত। আমি স্কুলেও যাইনি, তাই আমার জীবন নিয়ে কি করতে চাই তা বুঝতেও পারছিলাম না। আমার মাও এই কাজ করতেন, কিন্তু এখন আর করতে পারেন না। বাড়ির আর্থিক অবস্থার কারণে মা আমাকে তার জায়গায় কাজ করতে পাঠিয়েছেন। এখানে থাকার জায়গা, খাবার আর 15,000 টাকা মজুরি পেতাম। আমি বাড়ির সব কাজ করতাম, মাঝে মাঝে মা বাবার সাথে দেখা করতে যেতাম, কিন্তু খুব একাকী লাগত। আমি এমন একজনকে চাইছিলাম যে আমাকে ভালোবাসবে। আমার বয়সের কারণেই হয়তো এমন লাগছিল। আকাশ আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, তাই তাকে বলেছিলাম, আমি তোমার ঘরে ঘুমাতে চাই। মনে মনে তাকে নিজের করে নিতে চেয়েছিলাম। আকাশ কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, তুমি আমার ঘরে ঘুমাতে পারো। আমি আকাশের ঘরে ঢুকে ভাবছিলাম কোথায় শোবো। আকাশের পাশে বসলাম। সে বলল, তুমি বিছানায় শুতে পারো, কিন্তু একটু দূরে থেকো, অথবা চাইলে মেঝেতেও শুতে পারো। আমি সরাসরি বিছানায় শুয়ে পড়লাম। বাইরে খুব ঠান্ডা ছিল। আকাশ কম্বল মুড়িয়ে একপাশে শুয়েছিল। আমি অপেক্ষা করছিলাম সে কিছু করবে কিনা, কিন্তু সে নড়ল না। আমি তার হাত ধরে বললাম, আমার খুব ঠান্ডা লাগছে। সে কিছুক্ষণ চুপ করেছিল। তারপর আমি তার উপর চড়ে বসলাম। তার চোখ বড় বড় হয়ে গেল, হৃৎপিণ্ড দ্রুত বেজে উঠল। আমি বললাম, আমি আর একা থাকতে পারছি না। আমি তাকে চুমু খেতে শুরু করলাম। সে ভয় পেয়ে যাচ্ছিল। তারপর আমি তার শার্টের বোতাম খুলতে লাগলাম। হঠাৎ তার সারা শরীর দেখেই চমকে উঠলাম। আমার হাত পা কাঁপতে লাগল। আমি ভাবতেও পারিনি এমন কিছু দেখব। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়াতে লাগলাম। পাগলের মতো দৌড়াচ্ছিলাম, চোখের সামনে সবসময় সেই দৃশ্য ভাসছিল। যখন বাড়ি পৌঁছালাম মা দরজা খুলল। আমাকে দেখে অবাক হয়ে গেল। বাবাও এসে বলল, কি হলো মা, এমন অবস্থায় কেন এলে? মার আগে বলল, একটা তরুণী মেয়েকে কাজ করতে পাঠাতে মানা করেছিলাম, দেখো এখন কি হলো। আমি দ্রুত নিজের জামা ঠিক করতে লাগলাম। আমার বুকে সবকিছু দৃশ্যমান ছিল। আমার চুল এলোমেলো হয়ে গিয়েছিল। কেউ আমাকে এমন অবস্থায় দেখলে ভাবত আমার সাথে কিছু খারাপ ঘটেছে। আমার বাবাও জিজ্ঞাসা করলেন কি হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারিনি। নিজেকে সামলে রাতের দিকে ভাবতে বসেছিলাম এবং স্মৃতির পাতা উল্টাচ্ছিলাম। যখন আমি 16 বছরের ছিলাম তখন মা আমাকে এই বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলেন, কারণ গৃহকর্ত্রী খুব অসুস্থ ছিলেন। সেই সময় আকাশ প্রায় 20 বছরের ছিল। সেখানে একসময় খাওয়ারও ব্যবস্থা ছিল, যেখানে আকাশ তার কাজ শেষ করে বাড়ি ফিরত এবং তারপর সে পানির ট্যাঙ্কে চলে যেত এবং ঘণ্টার পর ঘণ্টা সেখানেই থাক। সেই ট্যাঙ্ক থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসত। যখন আমি তার কাছে যেতাম তখন মনে হতো না যে সে মাদক গ্রহণ করেছে। সে বেশ স্বাভাবিক লাগত, কিন্তু তার মুখটা খুবই চিন্তিত দেখাত। আমি তার ওপর নজর রাখতাম, কারণ তাকে আমি খুব পছন্দ করতাম। আমি তার কাছে যেতাম এবং সেখানে দাঁড়িয়ে দেখতাম আকাশ কি করছে, শার্ট খুলে কি করছে। আমি তার শরীর দেখছিলাম এবং দেখতে দেখতে তার কাছে চলে গিয়েছিলাম এবং তাকে স্পর্শ করেছিলাম। সে আমাকে দেখল এবং বলল, তুমি এখানে কি করছ? তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর সে তাড়াতাড়ি তার শার্ট পরে ফেলল যাতে আমি তার শরীর না দেখতে পারি। তারপর সে আমার দিকে ফিরে বলল, তুমি এখানে কি করছ?
কেন আমাকে স্পর্শ করেছ? সে রাগান্বিত হয়ে বলছিল, কিন্তু আমি তার চোখে প্রেম দেখতে পাচ্ছিলাম। তারপর আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে চুম্বন করলাম। আমি বললাম, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তোমাকে দেখতে এসেছি। সে আমার আকস্মিক চুম্বনে ভয় পেয়েছিল এবং বলল, এটা সব কি? তারপর সে আমার হাত ধরল। তখন তার নিঃশ্বাস খুব দ্রুত চলছিল। সে আমার হাত ধরল এবং আমাকে বাইরে টেনে নিয়ে গেল। তারপর সে বলল, রশ্মি, কখনো এই ট্যাঙ্কে আসার সাহস করো না। এরপর সে আমাকে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে। যখন আকাশ বাইরে এল, তখন সে বড় বড় চোখে আমাকে দেখছিল। আমি তার চোখে অপরাধবোধ দেখতে পাচ্ছিলাম। সে আমাকে তার কাছে ডেকে বলল, দেখো, এটা ঠিক নয়, তুমি আমার থেকে দূরে থাকো। এরপর থেকে আকাশ যখনই আমার দিকে তাকাত, মনে হতো সে আমার প্রেমে পড়েছে। কিন্তু কেন জানি না, সে আমার কাছে আসতে পারছিল না। আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে কাছে আসতে দিত না। আকাশ আমাকে নিজে থেকে দূরে থাকতে বলত, কিন্তু বলা হয়, যখন কিছু করতে মানা করা হয়, তখন আমরা সেই কাজটাই করতে বেশি ইচ্ছুক হই। আমিও সেই কাজটাই করছিলাম। যখনই সুযোগ পেতাম, আমি ২০ মিনিটে গিয়ে দীপ্তির লাইট জ্বালাতাম কিনা দেখতাম। এ ব্যাপারে সে খুব রেগে যেত। একদিন সাহস করে যখন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি ট্যাঙ্কে কি কর? তখন সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ট্যাঙ্কের দরজা বন্ধ করে দিল। কিন্তু আজ যখন আমি তাকে কাপড় ছাড়াই দেখলাম, তখন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আজ আমি আকাশের খুব কাছে ছিলাম। সম্ভবত সে ট্যাঙ্কে সময় কাটানোর জন্যই এমন করছিল। তাই যখন আমি তার শার্ট খুললাম, তখন তাকে দেখে আমি কেঁপে উঠলাম এবং তৎক্ষণাৎ বাড়িতে চলে এলাম। এসব শুনে আমার মা-বাবা কেঁদে উঠলেন। তখন তাদের এবং নিজেদের সামলানোর জন্য আমি বললাম, মা, আকাশ কিছু ভুল করেনি, আমার তো তোমাদের মিস করছিল। সকাল থেকে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি বিরক্ত হয়ে এখানে চলে এসেছি। আমার কথা শুনে মা আমার দিকে তাকালেন। তারপর আমি বললাম, না, আমার থাকার জন্য আলাদা একটা ঘর আছে, আমি সেখানেই ঘুমাচ্ছিলাম। তখনই খারাপ একটা স্বপ্ন দেখে তোমাদের কাছে চলে এলাম। আকাশ খুব ভালো ছেলে, সে কখনোই আমাকে খারাপ চোখে দেখে না। আমার কথা শুনে মা-বাবা শান্ত হলেন, কিন্তু আমি তাদের সত্যি কথা বলিনি, কারণ আমার সত্যি বলার সাহস ছিল না। এজন্যই তারা আমাকে পরদিন আবার কাজে পাঠালেন। আকাশ বাড়িতেই ছিল, হয়তো আমার আসার অপেক্ষা করছিল, কিন্তু আমি তার সাথে কথা না বলে বাড়ির কাজ করতে লাগলাম। আকাশ আমার চারপাশে ঘুরছিল। সে ভেবেছিল আমি তাকে একটা প্রশ্ন করব, কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। সন্ধ্যা পর্যন্ত সে আমার পেছনে পেছনে ঘুরছিল। কাজ শেষ হওয়ার পর হঠাৎ সে আমার হাত ধরল এবং বলল, এবার চুপচাপ বসো, আমি তোমাকে সব বলব। তাকে দেখে আবার আমার মনে প্রেম জেগে উঠ। কিন্তু তখন আমার মন ভেঙে গিয়েছিল। আকাশ বলতে শুরু কর। সে আমাকে বলল, যখন আমি ১৫ বছরের ছিলাম, তখন খারাপ লোকদের সাথে মেলামেশা শুরু করেছিলাম। বন্ধুদের সাথে খারাপ জায়গায় যেতাম এবং সেখানে মহিলাদের সাথে রাত কাটাতাম। আমার বাবা ছিলেন না, শুধু মা ছিলেন এবং তিনিও খুব অসুস্থ থাকতেন। তাই আমাকে কেউ আটকানোর ছিল না, আমাকে রাগ করার কেউ ছিল না। তারুণ্যের উন্মাদনায় আমি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করলাম। আমার ক্লাসে একটা মেয়ে ছিল, সে খুব সুন্দর ও ফর্সা। আমি এবং আমার বন্ধুরা তাকে পেতে চাইতাম, এবং একদিন আমরা সুযোগ পেলাম। আমরা তাকে অপহরণ করলাম। একটি কুঁড়েঘরে আমরা সবাই মিলে তার সাথে খারাপ কাজ করলাম। সে আমাদের সামনে হাতজোট করে অনেক কেঁদেছিল। সে বলেছিল, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমরা তার ওপর কোনো দয়া দেখাইনি। আমরা তার একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম, তুমি কাউকে কিছু বললে, আমরা এই ভিডিও ভাইরাল করে দেব। মেয়েটি কাঁদছিল এবং আমাকে অভিশাপ দিচ্ছিল, ভগবান তোমাকে এমন শাস্তি দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আমরা মেয়েটির কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু যখন আমি বাড়ি এলাম, তখন আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হল। আমি একটা কাপড় ভিজিয়ে পিঠে রাখলাম। জানতাম না আমার পেটে এত জ্বালা কেন হচ্ছে। কিছুক্ষণ পর আমার পেটে আগুন লেগেছে মনে হল। আমি ডাক্তার কাছে গেলাম, কিন্তু আমার ব্যথা খুব বেড়ে গেল। ডাক্তার আমাকে ওষুধ দিল। যখন তুমি এখানে কাজ করতে এলে, আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম। কিন্তু জানতাম তুমি আমার পেটের এই দাগ দেখলে প্রতিটি মেয়ের মতো তুমিও ভয় পাবে। আর গত রাতে তাই হয়েছিল। আমি নিজেও আমার পেটের এই বড় দাগ দেখে ভয়ে পাই। এমনকি ডাক্তারও বুঝতে পারছে না এটা কি হচ্ছে। এজন্যই আমি ট্যাঙ্কে যাই, আমার পেটের বড় বড় ঘা ঠিক করতে। এখন সেগুলো কমে আসছে। যে তান্ত্রিক বাবার কাছ থেকে আমি টোটকা করাচ্ছি, তিনি বলেছেন, আমাকে পুরোপুরি সুস্থ হতে আরও ৪ মাস লাগবে। এই ৪ মাস পর্যন্ত আমাকে মেয়েদের স্পর্শ থেকে দূরে থাকতে হবে। আকাশের কথা শুনে আমি বিস্মিত হলাম। আকাশ বুঝতে পেরেছিল যে সে জীবনে অনেক খারাপ কাজ করেছে। তারপর আকাশ বলতে লাগল, আমারও সেই মেয়েটির কথা খুব মনে পড়ে, যে আমাকে অভিশাপ দিয়েছিল। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু সে এখন এই শহর ছেড়ে চলে গেছে। এরপর আমি আকাশের বাড়ি থেকে ফিরে মায়ের কাছে এলাম। ৪ মাস ধরে আমার আকাশের সাথে কোনো দেখা হয়নি।
4 মাস পর আকাশ পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি এই সময় আকাশকে অনেক সাহায্য করেছিলাম। 4 মাস পর যখন আকাশের সাথে দেখা করতে তার বাড়ি গেলাম, দরজা খোলা ছিল, তাই সোজা ভেতরে ঢুকে পড়লাম। তারপর আকাশকে ডেকে উঠলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর আমি তাড়াতাড়ি আকাশের ঘরে চলে গেলাম। তখন আকাশ কাপড় ছাড়াই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। তখন আমি তাকে নগ্ন দেখে হেসে ফেললাম। তারপর সে পেছন ফিরে আমার দিকে তাকাল। এখন আমি তার সামনে। লজ্জা পাচ্ছিলাম, তাই আমি পিঠ তার দিকে করে দাঁড়িয়ে রইলাম। তারপর আকাশ একটি তোয়ালে জড়িয়ে আমার কাছে এসে আমাকে পিছন থেকে ধরে কাঁধে চুমু দিতে লাগ। আমি একদম শান্ত, নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে এদিক ওদিক স্পর্শ করতে লাগ। আকাশ আমার সামনে এসে আমার ঠোঁটে চুম্বন করতে শুরু কর। তখন আমার ভেতরেও কিছু একটা জেগে উঠতে লাগল, এবং আমিও তাকে চুম্বন করতে লাগলাম। হঠাৎ করেই আকাশ আমার কুর্তি টানতে শুরু কর। তখন আমি পিছিয়ে গেলাম এবং বললাম, আকাশ, এটা ঠিক নয়, দয়া করে থামো। আকাশ বলল, রশ্মি, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এত বলেই সে ধীরে ধীরে আবার কুর্তি সরাতে লাগ। তখন আমি বললাম, আকাশ, প্লিজ থামো, বিয়ের পর সব করো। আকাশ রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেল। তবে আমিও চাচ্ছিলাম আকাশ আমার সাথে সব করুক, কিন্তু সরাসরি বলতে পারছিলাম না। তখন আকাশ আবার আমাকে তার বাহুডোরে আবদ্ধ করল এবং আমার সব কাপড় খুলে ফেল। তারপর সে আমাকে সোফায় বসিয়ে তার কোলে তুলে নিল এবং প্রেম করতে শুরু কর। আমিও তাকে পুরোপুরি সঙ্গ দিচ্ছিলাম। প্রায় 2 ঘণ্টা পরে, যখন আমরা দুজনেই বাস্তবতায় ফিরলাম, তখন আমি সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিলাম। সময়ও অনেক হয়ে গিয়েছিল এবং আমাকে বাড়ি ফিরতে হতো, তাই তাড়াতাড়ি কাপড় পরে বাড়ির দিকে রওনা হলাম। পরদিন সকালে আকাশ আমার মা-বাবার কাছে এল এবং আমাকে বিয়ে করার প্রস্তাব দিল। সে বলল, আমি জীবনে যেসব ভুল করেছি তা সংশোধন করতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। সে বলল, রশ্মি, তোমার সাথে আমার জীবন আরও ভালো হয়ে উঠবে এবং আমি তোমার সাথে সুখী জীবন কাটাব। আকাশ আমার মা-বাবার কাছ থেকে আমার হাত চাইল এবং তারা খুব খুশি হয়ে আমার হাত আকাশের হাতে তুলে দিল। এখন আকাশ পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল এবং মেয়েদের সম্মান করতে শিখেছিল। বিয়ের পর আমি আমার মা-বাবাকে নিয়ে আকাশের বাড়ি চলে এলাম। আমাদের জীবনও ভালো হয়ে উঠল এবং আমরা সবাই খুব সুখী জীবন যাপন করছিলাম। তাহলে বন্ধুরা, যদি এই গল্প ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নাম আরাধ্যা এবং আমি একজন তরুণী কন্যার মা। যত আমার মেয়ে বড় হচ্ছিল, সে সবসময় নিজের ঘরে বন্ধ থেকে পড়াশোনা করত। আমি এতে খুব খুশি ছিলাম কারণ সে পড়াশোনায় খুব মেধাবী এবং সবসময় ভালো নম্বর পেত। আমার স্বামী এখন আর এই পৃথিবীতে নেই। এক রাতে আমি স্বপ্নে আমার স্বামীকে দেখলাম। তিনি আমাকে বললেন যে 2-3 দিনের জন্য মেয়ের ঘরে লুকিয়ে দেখো সে কি করছে। আমি তাই করলাম, কিন্তু যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি 28 বছর বয়সে বিধবা হয়ে গিয়েছিলাম এবং আমার বিয়েও একই বয়সে হয়েছিল। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, তাই দ্বিতীয় বিয়ে করিনি এবং সারা জীবন আমার স্বামীর নামে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমার স্বামী মারা গেলেন, তখন আমার মেয়ে মাত্র 7 বছরের ছিল। আমি তাকে খুব ভালোবাসা এবং পরিশ্রম দিয়ে বড় করেছি, যাতে মৃত্যুর পর আমি আমার স্বামীকে গর্বের সাথে বলতে পারি যে আমি আমাদের মেয়েকে ভালোভাবে লালন পালন করেছি। ভগবানের কৃপায় আমার মেয়ে এখন 20 বছর বয়সী হয়েছে। আশেপাশের লোকেরা প্রায়ই বলে যে সন্তান একটি হওয়া উচিত, কিন্তু ভালো হওয়া উচিত, যেমন আমার মেয়ে। লোকেরা আমার মেয়ের খুব প্রশংসা করে এবং আমার লালন পালনেরও প্রশংসা করে। এটি শুনে আমার মাথা গর্বে উঁচু হয়ে যায়। আমার মেয়ে অদৃতি সত্যিই খুব ভালো এবং বুদ্ধিমতী মেয়ে। সে দিনরাত পড়াশোনায় ব্যস্ত থাকে এবং তার এত পরিশ্রম দেখে আমার হিজ্জে তার জন্য ভালোবাসা আরও বেড়ে যায়। তারপর আমার মনে আসে সেই রাতের কথা, যা আমি আমার মেয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমি ভয় পাচ্ছি যে এতে আমাদের সম্পর্কে কোনো ফাটল না আসে, কিন্তু আমি ইচ্ছে করেও তাকে এখন এই রহস্য বলতে পারি না। তাই হৃদয়ের কথা হৃদয়ে রেখেছি। আমি চাই যে আমার মেয়ের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। আমি তার বিয়ে ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পরই দিতে চাই, যাতে সে সেই রাতের রহস্য থেকে দূরে থাকে। কিন্তু আমার মেয়ে আরও পড়াশোনা করতে চায়। যখনই আমি অদৃতির সাথে বিয়ের কথা বলি, সে বলে যে তাকে আরও পড়াশোনা করতে হবে এবং সে পড়াশোনা করে কিছু হতে চায়। একদিন আমি সন্ধ্যার খাবার রান্না করছিলাম, তখন আমার স্বামীর এক পুরনো বন্ধুর ফোন এলো। তিনি আমাদের তার মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছিলেন এবং বলছিলেন যে শীঘ্রই আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসুন। আমাদের তাদের সাথে ভালো সম্পর্ক ছিল কারণ তার বন্ধুর স্ত্রী আমার খুব ভালো বন্ধু ছিলেন। আমরা দুজনে একসাথে কলেজে পড়তাম। তিনি বললেন যে তার একমাত্র মেয়ে সঞ্জনার বিয়ে, তাই তিনি আমাদের 1 মাস আগে থেকেই আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন। এটি শুনে আমি খুব খুশি হলাম এবং বললাম, সঞ্জয় ভাই সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি শীঘ্রই আপনার বাড়িতে আসব। সঞ্জনা আমার স্বামীর বন্ধুর মেয়ে হওয়ার পাশাপাশি আমার বন্ধুরও মেয়ে ছিল। আসলে আমার শুরু থেকেই স্বপ্ন ছিল যে সঞ্জয় ভাই সাহেব তার ছোট ছেলের বিয়ে আমার অদৃতির সাথে করিয়ে দিন। সে অদৃতির সমবয়সী এবং তার চাকরিও খুব ভালো ছিল। আমি তাকে শুরু থেকেই পছন্দ করতাম।
সে দেখতে ভালো ছিল এবং তার সাথে অদ্রিতির জুটি খুব ভালো লাগত। সঞ্জয় ভাই সাহেবের 2 সন্তানই ছিল। মেয়ের বিয়ে হচ্ছিল এবং এরপর ছেলে ছিল। আমার মেয়ে সেই বাড়িতে খুব সুখী থাক। আমি তাড়াতাড়ি রান্না শেষ করে অদ্রিতির ঘরের দিকে যেতে লাগলাম। যেই আমি ঘরের দরজা খুলতে হাত বাড়ালাম, তখন দেখলাম অদ্রিতি নিজের ঘর ভেতর থেকে লক করে রেখেছে। আমি জোরে দরজায় ধাক্কা দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষার পর দরজা খুল। আমার মেয়ের ঘাম হচ্ছিল এবং সে খুব আতঙ্কিত লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার অদ্রিতি, তুমি দরজা ভেতর থেকে কেন বন্ধ করেছিলে এবং এত দেরি করে কেন খুললে? সে বলল, মা, আমি বাথরুমে গোসল করছিলাম। আমি বললাম, আচ্ছা, এটা সব ছেড়ে দা, এখানে আসো এবং আমার কাছে বসো। আমি তার কথা শুনে তাকে কাছে বসিয়ে বললাম, তুমি জানো বেটা, তোমার প্রিয় সঞ্জয় আঙ্কেলের ফোন এসেছিল। তিনি আমাদের সঞ্জনার বিয়েতে ডাকছেন। তুমি তোমার প্যাকিং শুরু করো, 2 দিন পরই আমাদের রওনা হতে হবে। এটি শুনে অদ্রিতির মুখের রং ফ্যাকাসে হয়ে গেল। সে বলল, মা, আমি যেতে পারবো না। তার কথা শুনে আমার খুব রাগ হলো এবং আমি জিজ্ঞাসা করলাম, কেন, তুমি কেন যাবে না? সে বলল, মা, আমার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমাকে আমার পড়াশোনার প্রস্তুতি নিতে হবে এবং আমি কোনো অবস্থাতেই পড়াশোনা ছেড়ে যেতে পারব না। আমি বললাম, বেটা, বিষয়টি বুঝো। তুমি তোমার সব বই মোহালিতে নিয়ে যাবে, সেখানে গিয়ে আরামে পড়াশোনা করবে। এতে কোনো বড় ব্যাপার নেই, কিন্তু বিয়েতে যাওয়া খুব জরুরি, কারণ আমি তোমার জন্য সঞ্জনার ভাই পরাগকে পছন্দ করেছি। তোমরা দুজন একে অপরকে দেখবে, তারপর বিষয়টি এগিয়ে যাবে। অদ্রিতি বলল, মা, আমি বিয়ের যোগ্য নই। তার এই কথা আমার খুব খারাপ লাগলো এবং রেগে জিজ্ঞাসা করলাম, তোমার কথার মানে কি? সে ভয় পেয়ে বলল, মা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি পড়াশোনা করে কিছু হতে চাই। আমি তার কথা শুনে শুধু তাকে তাকিয়ে রইলাম। পরের দিনও আমি অনেক চেষ্টা করলাম যাতে আমার মেয়ে বিয়েতে যেতে রাজি হয়, কারণ আমি তাকে বিয়েতে নিয়ে যেতে চাইছিলাম। আমি তো এমনকি বলেও দিয়েছিলাম যে যদি তুমি বিয়েতে না যাও, তবে আমিও যাব না, কিন্তু তবুও সে আমার কথা মানেনি। আমি আগে থেকেই আমার বন্ধু কল্পনার বাড়ি যেতে চাইছিলাম, কিন্তু মেয়েকে রাজি করানোর কারণে যেতে পারিনি। এখন বিয়েতে মাত্র 5 দিন বাকি ছিল, তাই আমাকে নিজের প্রস্তুতি করতে হয়েছিল। আমি আমার স্বামীর পুরনো বন্ধু এবং নিজের পুরনো বন্ধুর সাথে এই বন্ধুত্ব নষ্ট করতে চাইনি। আমি অদ্রিতিকে বলেছিলাম যে আমি পাশের বাড়িতে বলে দেব যে তারা 1 সপ্তাহের জন্য তোমার সাথে থেকে যাক। অদ্রিতি বিরক্ত হয়ে বলল, মা, আমার কোনো প্রতিবেশীর প্রয়োজন নেই, আমি একাই থাকতে পারি। যদি তারা আমার ঘরে ঘুমানোর জিদ করে তাহলে আমি কি করব? আমার পড়াশোনায় সমস্যা হবে। আমি রেগে বললাম, অদ্রিতি, তুমি জানো পড়াশোনা করার সাথে সাথে নিজের বাবা মায়ের সম্মান করা এবং তাদের কথা মানা খুব জরুরি। তারপর তুমি আমাকে বলো তোমার ঘরে এমন কি আছে যাতে তারা তোমার ঘরে থাকতে পারবে না? যদি পড়াশোনায় সমস্যা হয় তবে তুমি বাইরে সোফায় বসে পড়বে। অদ্রিতি বলল, হ্যাঁ, তুমি জানো, আমি নিজের ঘরে একা থেকেই পড়াশোনা করি, তখনই আমার ফোকাস ভালো থাকে, তাই কারও উপস্থিতিতে আমি বিরক্ত হই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, প্রতিবেশী আমার ঘরে ঘুমাবে এবং তুমি আরামে পড়াশোনা করবে। বেশ কষ্টে বিয়েতে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হল। আমি জানতাম যে সঞ্জয় ভাই এবং কল্পনা অদ্রিতির বিষয়ে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে সে কেন বিয়েতে আসেন। যেই আমি বিয়ের বাড়িতে পৌঁছলাম, সঞ্জয় ভাই সাহেব বললেন, অরে ভাবি, তুমি আবার অদ্রিতি বেটিকে কেন আনোনি? তার কথায় কল্পনাও সায় দিল। আমি ভয়ে ভয়ে বললাম, সে পড়াশোনায় খুব সিরিয়াস, তার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই সে আসতে পারেনি। বলল যে যখন তার পরীক্ষা শেষ হবে তখন সে সঞ্জয় আঙ্কেল এবং কল্পনা আন্টির বাড়ি যাবে, তাই সে আসেনি, কিন্তু পরীক্ষা শেষে সে আসবে। সঞ্জয় ভাই সাহেব বললেন, অরে বাহ, এটা তো খুব ভালো কথা, এবং কল্পনাও বললেন, আরাধ্যা, তুমি তোমার মেয়েকে খুব ভালোভাবে লালন পালন করেছ। সঞ্জয় ভাই আমার দিকে তাকিয়ে বললেন, ভাবি, বিয়েবাড়ি এবং আনন্দের সময়, তাই আমি চাই আপনাকে একটি সুখবর দিই। আমার ইচ্ছা হল আমি আমার মৃত বন্ধুর কন্যাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসি এবং আমার স্ত্রী হিসেবে আদ্রিতিকে দেখি। এই কথা শুনে কল্পনাও খুব খুশি হল। কল্পনা বলল, যেই সঞ্জনার বিয়ের অনুষ্ঠান শেষ হবে আমি তোমার বাড়িতে আদ্রিতির সম্পর্ক নিয়ে আসব। এটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি সঞ্জয় ভাই এবং কল্পনাকে বললাম, আপনারা আমার মনের কথাই বলেছেন। এই খবর শুনে আমি খুব খুশি। সঞ্জয় ভাই খুশি হয়ে সামনে এগিয়ে গেলেন, কিন্তু কল্পনা আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাদের বন্ধুত্বকে আমরা এখন সম্পর্কিত করতে চাই। এইভাবে আমাদের বন্ধুত্ব আরও দীর্ঘস্থায়ী হবে। সঞ্জনার বিয়েতে খুব মজা হল এবং বিয়েটা ভালোভাবেই সম্পন্ন হল। বিয়ে শেষ হওয়ার পর আমি আমার বাড়ি ফিরে এলাম। প্রতিবেশী আমার মেয়েকে নিয়ে খুব খুশি ছিল। সে বলল, আমি তোমার মেয়ের মতো ভালো এবং বুদ্ধিমতী মেয়ে আর কোথাও দেখিনি। এটা শুনে আমি খুব খুশি হলাম। আমি আমার প্রতিবেশী অঞ্জলিকে ধন্যবাদ জানালাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনুপস্থিতিতে আমার মেয়ের যত্ন নিয়েছেন। আমি তাকে কিছু উপহারও দিলাম এবং তারপর তিনি তার বাড়ি চলে গেলেন।
আমি আদ্রিতিকে জানিয়েছিলাম যে সঞ্জয় আঙ্কেল এবং কল্পনা আন্টি তোমার জন্য তোমার হাত চেয়েছেন। তারা চায় তোমার বিয়ে তাদের ছেলে পরাগের সাথে হোক। আদ্রিতি আমার কথা শুনে কিছু বলল না। সে আমাকে অদ্ভুত চোখে তাকিয়ে বলল, আপনি সবসময় আমাকে শুধু আমার পাপার এক বন্ধুর কথাই বলতেন, যদিও আমার পাপার অনেক বন্ধু ছিল। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে সঞ্জয় আঙ্কেল ছাড়াও রিতেশ আঙ্কেলও আসতেন, কিন্তু যেদিন থেকে পাপা মারা গেছেন সেদিন থেকেই রিতেশ আঙ্কেল আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছেন। পাপার মৃত্যুর সাথে সাথে রিতেশ আঙ্কেলও মারা গেছেন। নাকি আপনি তাদের সম্পর্কে কখনো কিছু বলেননি? আদ্রিতি আমার পুরানো ক্ষতগুলোকে নাড়িয়ে দিয়েছিল। আমি তাকে বললাম, হ্যাঁ, আমি তোমাকে রিতেশ সম্পর্কে কিছু বলিনি। তুমি জানো, তোমার পাপা আমার সাথে প্রেম করে বিয়ে করেছিলেন। তোমার পাপার পরিবারের লোকেরা আমাদের বিয়ে করতে চায়নি, কিন্তু তোমার রিতেশ আঙ্কেলের আমাদের বাড়িতে আসাওয়া ছিল। আমাদের বিয়ের কিছু মাস আগে রিতেশেরও বিয়ে হয়েছিল। তোমার পাপার মৃত্যুর পর রিতেশের স্ত্রী আমার বাড়িতে এত ঝামেলা করেছিল যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ঘৃণা করতে শুরু করেছিল এবং তারা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আমি অসহায় ছিলাম কারণ আমার মা বাবা তখন আর ছিলেন না। আমি অসহায় হয়ে কোথায় যেতাম? কেউ আমার কথা বিশ্বাস করত না। যেভাবে রিতেশের স্ত্রী আমার শ্বশুরবাড়ির লোকেদের কান ভরিয়ে দিয়েছিল, তারা আমার কথা মানতে রাজি ছিল না। আমি স্থির হয়ে বললাম, এই বাড়ি আমার স্বামীর, আমি আমার স্বামীর বাড়ি ছাড়ব না। তারা অনেক চেষ্টা করেছিল এবং অবশেষে আমি হাল ছেড়ে দিয়েছিলাম কারণ তুমি আমার সাথে ছিলে। যেদিন আমি বাড়ি ছাড়তে যাচ্ছিলাম সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার স্বামীর শৈশবের বন্ধু রিতেশ ভাই এবং তাদের পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না কারণ তাদের স্ত্রীর কারণেই আমি অসহায় হয়ে গিয়েছিলাম। তখন তুমি 5 বছর বয়সী ছিলে। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর ভুল অভিযোগ করেছিল এবং জানো কার কথায়? শুধুই রিতেশ আঙ্কেলের স্ত্রীর কথায়। অথচ রিতেশ ভাই জানতেন যে আমি ভুল না এবং আমার উপর অভিযোগ করা হচ্ছে, কিন্তু তার স্ত্রীর কথায় তিনি আমার কোনো সাহায্য করেননি। তার স্ত্রী আমার সাথে এমনটা করেছিলেন কারণ আমি সুন্দরী ছিলাম এবং তিনি সুন্দরী ছিলেন না। এজন্য তিনি আমার সৌন্দর্য দেখে জ্বলতেন এবং আমার শ্বশুরবাড়ির লোকেদের নিজের পক্ষে নিয়ে নেন। ভাগ্যক্রমে তোমার চাচাজি আমাদের সাহায্য করেছিলেন এবং সেই বাড়ি থেকে আমাদের একটা অংশ পাওয়ার ব্যবস্থা করেছিলেন, যার টাকা দিয়ে আমরা এই বাড়ি কিনতে পেরেছি। তোমার দাদু দিদা খুবই স্বার্থপর লোক ছিলেন। তোমার পাপার স্যালারি ভালো ছিল, তিনি তার মা বাবাকে অনেক টাকা পাঠাতেন, তাই আমরা তাদের জন্য ভালো ছিলাম। কিন্তু যখন তোমার পাপা মারা গেলেন তখন তাদের কাছে তাদের ছেলে এবং বউ খারাপ হয়ে গেল। তোমার চাচা চাচি খুব ভালো লোক, তারা আমাদের বাড়িতে আসা যাওয়া রাখতেন এবং কঠিন সময়ে আমাদের সাহায্য করেছিলেন। কিন্তু তোমার দাদু দিদা রিতেশের স্ত্রীর কথায় আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন। তারা আমাদের বাড়ি থেকে তাড়ানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিয়েছিলেন। আমরা এই বাড়িতে পুরোপুরি চলে এসেছিলাম। তারপরও তারা কখনো কখনো আমাদের তাড়ানোর চেষ্টা করতেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিতেন। তারা আমাকে ভয়ে দেখাত এবং আদালত থেকে তোমার কাজটি নিতে চাইতেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিয়েছিলেন। তিনি যদি আমার সহায়ক না হতেন তাহলে আজ তুমি আর আমি কারও বাড়িতে কাজ করতাম। এজন্যই আমি আজ পর্যন্ত তোমাকে তোমার দাদু দিদা, রিতেশ এবং তার স্ত্রীর সম্পর্কে কিছু বলিনি। আমি এমনটা করিনি যাতে তোমার মন তাদের দিকে না যায়। এই কথা শুনে আদ্রিতির মুখ গম্ভীর হয়ে গেল। সে খুবই বিরক্ত হল এবং আমি আমার ঘরে চলে এলাম। আমার পুরনো সমস্যাগুলো এখনও আমার মনে ছিল এবং আমি আমার স্বামীকেও খুব মিস করছিলাম। আমার আলমারিতে আমার স্বামীর প্রেমপত্র এবং তার সাথে আমার ছবি, এই সব কিছু আমার কাছে ছিল। আমি প্রতিটি জিনিস দেখে কাঁদছিলাম। আমি আমার মৃত স্বামীর প্রেমপত্র পড়ে কাঁদতাম এবং কখনো তাদের চুমু দিতাম। আমি প্রতিটি জিনিস খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। হঠাৎ আমার নজরে তার ডায়েরি পড়ল। তাদের মধ্যে একটি ডায়েরি গায়েব ছিল, যা আমার স্বামীর ছিল। আমার স্বামী ডায়েরি লেখার খুব শখ ছিল। সেই রাইট কভার ডায়েরি কোথায় গেল জানি না। আমি ভিতরে ভিতরে খুব ভয় পাচ্ছিলাম এবং আমি পুরো আলমারি খুঁজলাম, এমনকি আমার ঘরের পুরো তল্লাশি করলাম, কিন্তু সেই ডায়েরি কোথাও পাওয়া গেল না। তারপর আমার মনে হল, সেই ডায়েরি আদ্রিতির হাতে পড়ে গেছে কিনা। সেই ডায়েরিতে আদ্রিতির জীবনের সবচেয়ে বড় রাজ লেখা ছিল। আমার মেয়ে কলেজে যেত এবং সেখান থেকে এসে সারাদিন পড়াশোনা করত। সে আমার প্রতিটি কথা মানত, কিন্তু গত 1 মাস ধরে সে খুবই চিন্তিত ছিল এবং অদ্ভুত আচরণ করছিল। সে সবকিছু ছেড়ে দিয়েছিল, সবসময় বিরক্ত থাক। সে আমার কথা মানত না। আমি তার জন্য খুব চিন্তিত ছিলাম, তাই আমি ভাবলাম কোনো সময়ে তার ঘরের তল্লাশি করব। আমি এইসব কথা রাতে ভাবছিলাম এবং ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি গভীর ঘুমে ছিলাম যখন স্বপ্নে আমার স্বামীকে দেখলাম। তিনি বললেন, আরাধ্যা, তুমি 2-3 দিন মেয়ের ঘরে লুকিয়ে দেখো যে সে কি করছে। আমার ঘুম ভাঙার পর খুব অবাক হলাম যে এটা কেমন স্বপ্ন ছিল। স্বপ্নটা আমাকে অবাক করে দিয়েছিল। অনেক বছর পর আমার স্বামী স্বপ্নে এসেছিলেন এবং স্বপ্ন কত অদ্ভুত ছিল। আমি সত্যি চিন্তিত হলাম যে আমার মেয়ে কোনো সমস্যায় তো নেই। তাই আমি দ্রুত উঠে মেয়ের ঘরের দিকে যেতে লাগলাম। দরজা খোলার জন্য যখন হাত বাড়ালাম
তখন দেখলাম যে রাতের সময় তার ঘর ভেতর থেকে লক করা। এর আগে সে কখনো ঘর লক করেনি। সকালে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি রাতে ঘরের দরজা কেন লক করেছিলে? আমার কথা শুনে সে ভয়ে বলল, মা, তুমি সারারাত আমার উপর নজর রাখছ। আমি মজা করে বলার চেষ্টা করলাম এবং হেসে বললাম, না মেয়ে, রাতে আমি ভয় পাচ্ছিলাম, তাই তোমার কাছে এসেছিলাম। সে বলল, আমি জানি না যে তুমি রাতে ভয় পাচ্ছিলে কিনা, কিন্তু এখন আমি তোমাকে খুব ভয় পাচ্ছি। আমি হাসলাম, কিন্তু তার কথা এবং আমার স্বামীর স্বপ্ন আমাকে খুবই চিন্তিত করছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মৃত স্বামীর কথাকে উপেক্ষা করতে পারি না। সেদিন রাতে আমি মেয়ের ঘরে গিয়ে তার আলমারির পেছনে লুকালাম। আমার মেয়ে ঘরে আসার পর বই খুলে পড়তে বসে গেল। সে পড়াশোনায় ব্যস্ত ছিল এবং আমি আলমারির পেছনে লুকিয়ে দেখছিলাম। সারারাত সে পড়াশোনা করল। সকাল 6টার দিকে সে বই বন্ধ করল এবং শুয়ে পড়ল। সে সকাল 8টায় কলেজ যায়, তাই মাত্র 2 ঘন্টা ঘুমাল। সারারাত দাঁড়িয়ে থাকার কারণে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং শরীরও ভেঙে যাচ্ছিল। আমি ভাবলাম, আমি ছোট বাচ্চার মতো একটা স্বপ্নের পেছনে কেন লেগে আছি। পরের দিন আমি ভাবলাম যে আমি আর রাতে মেয়ের ঘরে যাব না। কিন্তু রাত হলেই আমার স্বামীর কণ্ঠস্বর আমার কানে বারবার শুনতে পাচ্ছিলাম, যেন তিনি বলছেন, যাও আরাধ্যা, আদৃতির ঘরে যাও। আমি নিজের সিদ্ধান্তকে বেশি সময় ধরে রাখতে পারিনি এবং রাত হলেই আবারও মেয়ের ঘরে গিয়ে আলমারির পেছনে লুকালাম। আজ আমার পায়ে খুব বেশি ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সহ্য করলাম এবং দাঁড়িয়ে রইলাম। সারারাত আমি আলমারির পেছনে দাঁড়িয়ে রইলাম এবং আমার মেয়ে পড়াশোনা কর একের পর এক বই পড়ছিল। দ্বিতীয় রাতও একইভাবে কাট। সকালে আমি নিজের ঘরে গিয়ে ভাবলাম যে হয়তো এই স্বপ্ন আমাকে আসছে, কারণ আমি প্রতিদিন আমার স্বামীর স্মৃতিতে ডুবে থাকি এবং তার ছবি বারবার দেখি। তাই তার স্মৃতিগুলো আমার মাথায় আধিপত্য করছে। হয়তো স্বপ্নের কোনো বাস্তবতা নেই। আমি ভাবলাম যে আমি স্বপ্নের কারণে আমার মেয়ের ওপর সন্দেহ করব না। আমি একটু বিশ্রাম নিলাম এবং তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে শুরু করলাম। নাস্তা বানিয়ে আমি ভাবলাম যে আদৃতির জন্যও নাস্তা বানায়। যখন আমি তাকে নাস্তা দিতে তার ঘরে গেলাম, দরজার কাছে পৌঁছেই শুনতে পেলাম যে ভেতর থেকে শব্দ আসছে। সে কাঁদছিল এবং আমি ঘাবড়ে গেলাম যে অবশেষে তাকে কি হলো এবং কেন সে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলছিল, আজ তোমাকে খুব মনে পড়ছে, তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি দ্রুত দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু এটা দেখে আবার অবাক হলাম যে দরজা ভেতর থেকে লক করা ছিল। আমি জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলাম। কিছুক্ষণ পর আদৃতি দরজা খুলে বলল, মা, তোমাকে কি হলো? এভাবে দরজা কেন ধাক্কাচ্ছ? আমি দরজা খুলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো দরজাকে এমন ধাক্কাচ্ছ যেন কোনো ভূমিকম্প এসেছে। প্রথমে আমি ভেবেছিলাম যে তাকে জিজ্ঞাসা করব যে সে কার সাথে কথা বলছিল, কিন্তু যখন তার হাতে তার বাবার ছবি দেখলাম, তখন সব বুঝে গেলাম। হয়তো সে তার বাবার স্মৃতিতে ডুবেছিল এবং তাকে মিস করছিল। কিন্তু কেন জানি না, আমার মন খুব অস্থির হচ্ছিল। আমি আদৃতিকে বললাম, এটা তোমার নাস্তা, তুমি নিজের ঘরেই খাও। আমি তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি। এবং আমি নাস্তার ট্রে তার হাতে দিয়ে দিলাম। সে কিছু না বলে ছবিটাকে পাশে রেখে নাস্তা খেতে লাগল। আমি খুবই চিন্তিত ছিলাম এবং অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি ভাবলাম যে আজ শেষ রাত, আজকেও গিয়ে আদৃতির ঘরে আলমারির পেছনে লুকাব। রাত হলেই আবারও আমি মেয়ের ঘরে গিয়ে আলমারির পেছনে লুকালাম। আমার মেয়ে প্রতিদিনের মতোই চেয়ারে বসে টেবিলে রাখা বই খুলে পড়তে শুরু কর। সে পড়াশোনায় খুব ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরেই হঠাৎ আদৃতির ঘরের জানালায় টোকা লাগল। আমি অবাক হলাম যে এত রাতে আর এই সময়ে জানালায় কে আসতে পারে। আদৃতি দ্রুত বই বন্ধ করল এবং জানালার দিকে যেতে লাগল। সে জানালা খুলে দিল। আমি কারো লাফিয়ে পড়ার শব্দ শুনলাম। আমার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল। আদৃতি কাঁদতে লাগল এবং বলল, তুমি এতদিন কেন আসনি? জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমার মনে হলো যে আজ যদি তোমাকে ফোন না করতাম, হয়তো আজও তুমি এখানে আসতে না। সকালে যখন তোমার সাথে ফোনে কথা হচ্ছিল, তখন হঠাৎ মা এসে গিয়েছিল। আমার পুরো বিশ্বাস যে মা আমাদের কথাগুলো শুনে ফেলেছিল। তাই আমি দ্রুত বাবার ছবি হাতে নিয়েছিলাম, যাতে মা ভাবেন যে আমি বাবার ছবির সাথে কথা বলছিলাম। এসব ভেবে আমি খুব লজ্জিত বোধ করছিলাম। আমি আমার মেয়ের কথায় অবাক হচ্ছিলাম। তখন আমি কোনো ছেলের হাসির শব্দ শুনলাম। সে হাসতে হাসতে বলছিল, তুমি আজ বাঁচলে। আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমার সাথে চলো। তুমি আমার সাথে যেতে চাও না এবং সবসময় আমাকে মনে করে কাঁদো। এর বেশি শোনার মতো সাহস আমার ছিল না। আমি অনেকক্ষণ ধরে তাদের কথাগুলো শুনছিলাম, তাই দ্রুত আলমারির পেছন থেকে বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে গেলাম। যখন তারা আমাকে দেখল, তাদের চোখ বড় হয়ে গেল। আদৃতি এগিয়ে এসে বলল, মা, তুমি কেমন ব্যবহার করছ? তুমি এখানে কি করছ? তোমার লজ্জা করে না নিজের মেয়ের ঘরে লুকিয়ে থাকতে? তুমি এত জঘন্য কাজ কিভাবে করতে পারো? আমার মেয়ে ওপর খুব রাগ হচ্ছিল। আদৃতি লজ্জিত হওয়ার বদলে উল্টো আমার ওপর চড়াও হল। তখন আমি চিৎকার করে বললাম, বদকর এই বাজে কথা। যদি আমার সামনে বেশি কথা বলার চেষ্টা করো, তবে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেল।
তোমার লজ্জা হওয়া উচিত যে তুমি ঘরে এই ছেলেকে ডেকে আনছ। কে এই ছেলে? তোমার লজ্জা করে না নিজের মাকে মিথ্যে বলার এবং তোমার বাবার সম্মানকে মাটিতে মেশানোর? আমি তো কখনো ভাবতেও পারিনি যে তুমি এত ভুল করবে। ফোনে কাঁদতে কাঁদতে নিজের প্রেমিককে ঘরে ডাকবে এবং এই ছেলেকে দেখো, এখান থেকে পালাচ্ছে না, চোখে চোখ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এটা ভাবছে যে একজন অসহায় এবং বৃদ্ধা মহিলা আমাদের কি করতে পারবে। আদৃতি বলল, মা, এটা আমার প্রেমিক না, আমার স্বামী। আমরা দুজন বিয়ে করেছি। এটা শুনে আমার পা থেকে মাটি সরে গেল। অবশেষে আমার মেয়ে এটা কি বলছে? আমি বললাম, বিদ্রোহী মেয়ে, তোমার লজ্জা করে না এটা করতে? কে এই ছেলে? তাকে কিভাবে চেনো? এটা শুনে আদৃতি কাঁদতে লাগল এবং বলতে লাগল, হ্যাঁ মা, আমি সত্যি বলছি, এটা আমার স্বামী। এর ব্যাপারে আমি বাবার ডায়েরি থেকে জেনেছিলাম এবং সেই ডায়েরিতেই এর বাড়ির ঠিকানা লেখা ছিল। এর নাম রাজ। বাবার ডায়েরিতে রাজ সম্পর্কে সমস্ত তথ্য লেখা ছিল। এখন আমি সবকিছু জেনে গেছি। আমরা দুজন ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিলাম এবং বাবা আমার এবং রাজের সম্পর্ক ঠিক করেছিলেন। এটি রিতেশ আঙ্কেলের ছেলে। ডায়েরিতে লেখা ছিল যে বাবার ইচ্ছা ছিল যে আমার বিয়ে রাজের সাথে হোক। আদৃতি বলল, মা, বাবা লিখেছিলেন যে যদি আমার কিছু হয় তবে তুমি কাউকে পছন্দ করো না, যে ছেলেকে আমি তোমার জন্য বেছে নিয়েছি সেই ছেলের সাথে বিয়ে করো। তোমার লজ্জা হয়নি যে তুমি আমার থেকে বাবার এই প্রতিশ্রুতি লুকিয়ে রেখেছিলে? তুমি আমার দাদু দাদিকে মেয়ের থেকে লুকিয়ে রেখেছিলে। আমি শুধুমাত্র আমার চাচা চাচিকে জানতাম এবং ভাবতাম যে আমার দাদু দাদি এই পৃথিবীতে নেই। কিন্তু যখন তুমি আমাকে দাদু দাদির সম্পর্কে সবকিছু বলেছিলে তখন আমি বুঝেছিলাম যে তুমি এজন্য বলনি, কারণ তারা আমাদের সাথে অনেক ভুল করেছিল। তুমি রিতেশ আঙ্কেলের স্ত্রী সম্পর্কে বলেছিলে যে তিনি তোমার সাথে খুব খারাপ করেছিলেন, কিন্তু তুমি কখনো রিতেশ আঙ্কেলের ছেলে রাজের কথা বলনি। যদিও তুমি আমার বিয়ে চঞ্চলের ছেলে পরাগের সাথে করতে চেয়েছিলে, তুমি এটা করেছিলে যাতে আমাকে কিছু মনে না পড়ে। আদৃতি বলল, মা, আমি জানতাম যে তোমার এইসব করার পেছনে কোনো কারণ ছিল। আমি আমার জীবনের এতগুলো বছরে তোমার মধ্যে কোনো খারাপ দেখিনি। কিন্তু মা, আমি আমার বাবার করা প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলাম। তখন রাজ এগিয়ে এসে হাত জোড় করে বলল, আন্টি, সময় অনেক এগিয়ে গেছে। এখন পরিস্থিতি আগের মতো নেই। সবাই ভালো হয়ে গেছে এবং আমি আপনাকে বলতে চাই যে মার স্বাস্থ্য খুব খারাপ। তিনি বিছানা থেকে উঠতে পারেন না। হয়তো তিনি আপনার সাথে যা করেছিলেন, ঈশ্বর তাকে তার ভুলের শাস্তি দিয়েছেন। মার পক্ষাঘাত হয়েছে। ডাক্তার কিছুদিনের সময় দিয়েছেন। মার অবস্থা খুব খারাপ। আপনি আমার সাথে চলুন এবং মাকে তার ভুলের জন্য ক্ষমা করে দিন। হয়তো তার জীবনের যে সময় বাকি আছে তা শান্তিতে কাটাতে পারেন। আমার মেয়ে রাজের সাথে বিয়ে করে ফেলেছিল। এখন আমার কাছে না বলার কোনো সুযোগ ছিল না। আমি রাজ এবং আদৃতির সাথে রাজের বাড়িতে গেলাম। সেখানে পৌঁছে দেখলাম রাজের মা কাবেরী খুব খারাপ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। তার অবস্থা দেখে আমার খুব মায়া হল। আমাকে দেখে তার চোখে জল এসে গেল। তিনি কিছু বলতে পারছিলেন না, কিন্তু তার চোখ দেখে আমার মনে হল যেন তিনি আমাকে ক্ষমা চাইছেন। আমি তার কাছে গিয়ে বললাম, আমি তোমাকে ক্ষমা করেছি কাবেরী। এখন আমাদের সন্তানরা বিয়ে করে ফেলেছে, তাদের আশীর্বাদ দাও। এটা শুনে কাবেরীর চোখ থেকে জল বের হয়ে গেল এবং তিনি কাঁদতে লাগলেন। রিতেশ ভাই সাহেব আমাকে দেখে খুব খুশি হলেন এবং বললেন যে যখন থেকে কাবেরীর স্বাস্থ্যের অবনতি হতে শুরু হয়েছিল, ভাবি বুঝতে পেরেছিলেন যে তিনি আপনার সাথে ভুল করেছিলেন। ঈশ্বর তাকে তার শাস্তি দিচ্ছেন। তিনি আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন, কিন্তু তার সাহস হয়নি। তিনি বলেছিলেন যে যখন তিনি সুস্থ হবেন তখন নিজে আপনার বাড়িতে গিয়ে ক্ষমা চাইবেন, কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল এবং তিনি আপনার কাছে ক্ষমা চাইতে পারেননি। একদিন যখন আদৃতি আমাদের বাড়িতে এসে সব বলল, তখন আমি নিজেই এই দুই সন্তানের বিয়ে করিয়ে দিয়েছি। আমরা আপনাকে এজন্য জানাইনি কারণ আমরা জানতাম যে আপনি কখনোই এই শিশুদের বিয়েতে সম্মতি দেবেন না, কারণ আপনার সাথে অনেক খারাপ করা হয়েছিল। আমি আমার বন্ধুর প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলাম। রিতেশ ভাই সাহেব আমার সামনে হাত জোট করে দাঁড়িয়ে বললেন, ভাবি, আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার স্ত্রীকে ক্ষমা করে দিন এবং আমার সন্তানদেরও ক্ষমা করে দিন, যারা আপনার কাছে লুকিয়ে বিয়ে করেছে। আমার মেয়ে খুশি, এটাই আমার জন্য অনেক। আমি রিতেশ ভাই সাহেবকে বললাম, যা হয়েছে হয়েছে, আপনাকে লজ্জিত হওয়ার দরকার নেই। আমি কাবেরীকে ক্ষমা করেছি বলে আমি আমার বাড়ি চলে এলাম। কিন্তু পরের দিন যে খবর এলো তাতে আমার পা থেকে মাটি সরে গেল। আদৃতি বলল যে কাবেরী মারা গেছেন। কাবেরীর মৃত্যুতে আমার খুব দুঃখ হল। এখন আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকছে এবং খুব খুশি। এভাবে আমার স্বামীর স্বপ্ন পূরণ হল এবং কাবেরী তার ভুলের শাস্তিও পেল। বন্ধুদের, আমি আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই চাপুন, যাতে পরবর্তী আপডেট সবচেয়ে আগে আপনারা পান।